সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের একটি প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করব। আর সেই প্রবন্ধ রচনার বিষয় হচ্ছে পরিবেশ দূষণ ও প্রতিকার। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কিন্তু সিলেবাস রচনা সম্পূর্ণ সিলেবাসই শেষ। সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, তো ওই রচনাগুলো তোমাদের রিভিশন করতে হবে। সেই হিসেবে আজকে আমি এই রচনাটি আবার একটু আলোচনা করছি। তোমরা খেয়াল করো, দেখো যে বোর্ডের যেভাবে দেওয়া আছে যে ধারাবাহিকতায়, সেরকম ভাবে তোমরা রচনাটি লিখতে পারো, বা এর বাইরে তোমাদের যদি আরো চিন্তা চেতনা আরো কোনো তথ্য বা পয়েন্ট থাকে সেভাবে লিখতে পারো। চলো আমরা মূল পাঠে যাই, আলোচনা শুরু করি। ভূমিকা। পরিবেশ তো তোমরা সবাই জানো পরিবেশ কি। পরিবেশ কি সবাই জানো? আমাদের আশেপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। এটা সেই ছোটবেলায় পড়েছিলে, তাই না? এখন পরিবেশ সেটাই আছে, তারও আমাদের একটু বৃহত্তর ভাবে, ব্যাপকভাবে এটা চিন্তা করতে হবে যে মানে এই যে পরিবেশ আমরা যেখানে বাস করছি, আমরা বাস করে, প্রতিটা মানুষই বাস করে একটা পরিবেশে, তাই না? এই যে পরিবেশ, সারা পৃথিবীর জুড়েই কিন্তু এই পরিবেশ সংকট বর্তমানে খুবই প্রকট। মানুষের সৃষ্ট যে যন্ত্র সভ্যতার গোড়াপত্তন, সেখান থেকে প্রাকৃতিক পরিবেশের উপর মানুষের নির্মম কুঠারাঘাত। অর্থাৎ মানুষকে সামাজিকভাবে একটা পরিবেশ তৈরি করে নিতে হচ্ছে। এই সামাজিক পরিবেশটাকে উন্নয়নের জন্য, আরো সমৃদ্ধ করার জন্য আমাদের প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগাতে হচ্ছে। আর সেখানে দেখা যাচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপর মানুষের একটা আঘাত। এই যে পৃথিবী নামক গ্রহ, যে গ্রহে জলবায়ুর প্রাকৃতিক বা ভৌগোলিক সীমাবদ্ধতাই আমাদের জীবনকে গড়ে তুলতে হয়, এবং এই গড়ে তোলার জন্য পরিবেশের অনুভূতি অনুভব করে মানুষ। তাই বলা হয়ে থাকে মানুষ পরিবেশের সৃষ্টি। মানুষ তার প্রতিভা, পরিশ্রম বা দক্ষতা দিয়ে সংগ্রহ করেছে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন পদ্ধতি, এবং অধিগত করেছে জীবন বিকাশের জন্য পরিবেশ থেকে নানা উপকরণ। আর তাই দিয়ে সে তার নিজের প্রয়োজন ও রুচি অনুযায়ী তৈরি করেছে তার পরিবেশ। এই পরিবেশের মধ্যেই তার বিকাশ বা বিনাশের ইঙ্গিত রয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানের বিজয় গৌরবে মুহান্ধ মানুষ পৃথিবীর পরিবেশকে বিষাক্ত করেছে। অর্থাৎ মানুষ তার সামাজিক পরিবেশকে সমৃদ্ধ করার জন্য, সুন্দর করার জন্য সব সময় আঘাত হেনেছে প্রাকৃতিক পরিবেশের উপর, বা প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে যেভাবে সামাজিক পরিবেশ তৈরি করেছে, এবং সেখানেই প্রাকৃতিক পরিবেশের উপর আঘাত এসেছে। মানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সে আঘাতটা অনেক ক্ষেত্রে নির্মম। চারিদিকে ছড়িয়ে দিয়েছে ক্ষতিকর সব আবর্জনা, আর তার ফল হয়েছে বিষময় পরিবেশ, হয়েছে দূষিত। আর দূষিত পরিবেশ প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট করেছে। তাই গোটা জীবজগতের অস্তিত্বই আজ এই পরিবেশ দূষণের কারণে হয়েছে বিপন্ন। এবার আমরা দেখব যে পরিবেশ দূষণের কারণ কি, কি কারণে পরিবেশ দূষিত হচ্ছে। আসলে অপরিকল্পিত নগরায়ন বা শিল্পায়ন, জনসংখ্যার ব্যাপক বৃদ্ধি এবং বৃক্ষ ও বনভূমির অপরিকল্পিত ব্যবহার। পরিবেশ দূষণের আর একটি কারণ হচ্ছে পৃথিবীর বুকে জনবসতি বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ দূষণের অন্যতম একটা কারণ। জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদ মধ্যে, যেমন জল, মাটি, বায়ু, এগুলোর উপর প্রচন্ড চাহিদার চাপ আছে। শুরু হয়েছে বনসম্পদ বিনষ্টের একটা এটাকে উল্লাস বলা যায়, যে বনসম্পদ এমনভাবে মানুষ বিনষ্ট করছে, প্রয়োজনে অপ্রয়োজনে বিনষ্ট করছে। কিন্তু পরিবেশ সংরক্ষণের জন্য, পরিবেশ ঠিক রাখার জন্য বনভূমি সবচেয়ে বেশি প্রয়োজন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত করছে উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ। অক্সিজেনের প্রধান উৎস গাছপালা। যে জায়গায় গাছপালা নেই সে জায়গায় জনপ্রাণীও নেই। ভৌগোলিক পরিবেশ, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য এসে পৌঁছেছে এক সংকটজনক অবস্থায়।
এর সঙ্গে যুক্ত হয়েছে ক্রমবর্ধমান হারে শক্তি উৎপাদনের চাহিদা। শক্তি উৎপাদনের সঙ্গে সঙ্গে নির্গত হয় মানুষের স্বাস্থ্য এবং পরিবেশ দূষক নানা রাসায়নিক দ্রব্য। রাসায়নিক দ্রব্যই নানাবিধ দুরারোগ্য ব্যাধির দ্রুত প্রসারের কারণ। আসলে পরিবেশ বিপর্যয় সম্পর্কে বিজ্ঞানীরা কি বলেছেন? বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন পরিবেশ দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, মানে উত্তর সাগরের বরফ গলে উঁচু হয়ে উঠেছে সাগরের পানি। তারা মানে অনেকে আশঙ্কা করছেন বা আশঙ্কা সৃষ্টি হচ্ছে এর ফলে যে আমাদের দেশের মতো যে নিম্নাঞ্চল রয়েছে অদূর ভবিষ্যতে তা তলিয়ে যাওয়ার আশঙ্কাও সৃষ্টি হয়েছে। আসলে অনেকে মনে করে যে পরিবেশ দূষণের জন্য মূলত পাশ্চাত্যের যে শিল্পোন্নত দেশ সে দেশগুলোই দায়ী, কিন্তু এটাও ভুললে চলবে না যে পরিবেশের বিপর্যয় এককভাবে কোনো দেশ বা ভাষাগোষ্ঠীর মানুষের জন্য নির্দিষ্ট নয়, এটা সমগ্র মানব জাতির অস্তিত্বকেই কিন্তু বিপন্ন করেছে। এবারে দেখি আমরা পরিবেশ দূষণের শ্রেণী, কি কি ধরনের পরিবেশ দূষণ রয়েছে। যে বায়ু, জল, খাদ্যদ্রব্য, তাই না, যেগুলো আমাদের বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজন, যে যা ছাড়া আমরা আসলে বেঁচেই থাকতে পারবো না, আমাদের অস্তিত্বই থাকবে না। তো এই জল বা পানি, বায়ু, খাদ্যদ্রব্য মারাত্মকভাবে দূষিত হচ্ছে। আমাদের পরিবেশ দূষণকারী অপদ্রব্যগুলো মোটামুটি দুভাগে বিভক্ত, এক প্রাকৃতিক আর অন্যটি হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিক দূষণের মধ্যে রয়েছে সীসা, পারদ, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি। এর মধ্যে কতগুলো আবার আমাদের মলমূত্র বা কি বলে শরীরের পচন থেকে উৎপন্ন, তার উপর রয়েছে কৃত্রিম দূষকের সমস্যা। কৃত্রিম দূষকের অন্তর্গত যেগুলো তা হলো নানা ধরনের কীটনাশক, গুঁড়ো সাবান, ঔষধপত্র, প্রসাধন সামগ্রী, এমনকি প্লাস্টিকও। এসব যৌগের কয়েকটি আমাদের পরিবেশে বহুদিন ধরেই টিকে আছে। তো রোদ, জল, বাতাস, জীবাণু এদের কোনো ক্ষতি করতে পারে না। অর্থাৎ কিছু কিছু যৌগ রয়েছে যে আমাদের পরিবেশে আছে, তা আমরা জানি কি কোনো কিছু রোদে দিলে কি হয়, জীবাণুমুক্ত হয়, কিন্তু এইসব যৌগগুলো রোদে বলো, জল, বাতাস বা জীবাণু এদের কোনো ক্ষতি করতে পারে না। এ ধরনের যৌগ নিয়েই পরিবেশ বিজ্ঞানীদের দুশ্চিন্তা বেশি। অর্থাৎ যা কোনোভাবেই কি করা যায় না, নিষ্ক্রিয় করা যায় না বা এগুলো ধ্বংস করা যায় না। কেননা কিছুদিন আগেও পৃথিবীর বুকে এ ধরনের যৌগের কোনো অস্তিত্বই ছিল না। ঠিক আছে, এবারে আমরা দেখব যে এই যে পরিবেশ দূষণের কতগুলো আছে, মাটি, পানি, বায়ু, এর মধ্যে যে বায়ু দূষণ কিভাবে হয়, বায়ু দূষণ এবং এর কি কি প্রতিক্রিয়া রয়েছে। দেখো, দূষণের প্রকৃতি এবং পদ্ধতির মধ্যে কিন্তু বিভিন্ন রকম রয়েছে, বিভিন্নতা রয়েছে, বা নানাভাবে এগুলো দূষিত হতে পারে, নানা পদ্ধতিতে হতে পারে। যে আমাদের প্রাকৃতিক সম্পদের অন্যতম হলো বায়ু। সেই বায়ু দূষণ আজ বিশ্বজুড়ে সকলের স্বাস্থ্যের পক্ষে এক গুরুতর সমস্যা। ঝুল জাতীয় কার্বন কণা থেকে শুরু করে ভারী ধাতু, জটিল যৌগ, নিউক্লিয় আবর্জনা, জীবাশ্ম জ্বালানি অর্থাৎ যে তেল, কয়লা এগুলো পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছড়িয়ে দেওয়া, তারপরে নাইট্রাস অক্সাইড, আলোক রাসায়নিক ধোঁয়াশা ইত্যাদি সবই হলো বায়ু দূষণের প্রধান উপকরণ। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ নিয়ত বাড়ছে, প্রতিনিয়ত বেড়ে চলেছে। এর ফলে আবহাওয়ার তাপমাত্রা ক্রমশই বেড়ে চলেছে। অকাল বন্যা, ঝড় তুফান, কুয়াশা এরই ফল। এরকম আবহাওয়ায় চাষবাস অনিশ্চিত হয়। কুয়াশা আর তেল, কয়লা দহনের ফলে নির্গত গ্যাসের মিশ্রণে ধোঁয়াশার সৃষ্টি, তার ক্ষতিকারক ক্ষমতা মারাত্মক। মাথা ধরা, শ্বাসকষ্ট, হাঁপানি, দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস, তারপরে ধরো এই যে কি বলে ফুসফুস ক্যান্সার, এ জাতীয় এই বায়ু দূষণের ফল। বিভিন্ন যানবাহনে নির্গত ধোঁয়া, তারপরে সূর্যের আলো সংস্পর্শে এসে তৈরি করে আলোক রাসায়নিক ধোঁয়াশা। অক্সাইড ও হাইড্রোকার্বনের বিক্রিয়ায় আরও কিছু বায়ু দূষণের সৃষ্টি হয়। ওজোন গ্যাস, পারক্সি অ্যাসিটাল নাইট্রেট তার অন্যতম। এতে তরিতরকারি বা শস্যের ক্ষতির পরিমাণ হয় মারাত্মক।
এছাড়াও আরো এক ধরনের বায়ু দূষক আবহাওয়ায় ছড়িয়ে থাকে, ওগুলো হলো বাতাসে ভেসে বেড়ানো জীবাণু। অ্যালার্জি জনিত রোগে এইসব জীবাণুর ভূমিকা অনেকখানি রয়েছে। অর্থাৎ আমরা জানলে যে বায়ু দূষণের ফলে কি ধরনের সমস্যা হচ্ছে, কি ধরনের রোগ হচ্ছে এবং এটা কেন দূষিত হচ্ছে। ঠিক আছে, এবার আমরা দেখব যে পরিবেশ দূষণের আরো একটি দিক, সেটা হচ্ছে পানি। অর্থাৎ পরিবেশের আরেকটি উপাদান হচ্ছে পানি। এই পানি কিভাবে দূষিত হয়। দেখো, পানি দূষণ হচ্ছে আধুনিক সভ্যতার আর এক অভিশাপ। সমুদ্র বলো, নদ নদী, পুকুর, খাল বিল ইত্যাদির পানি আসলে নানাভাবে দূষিত হচ্ছে। ভারী ধাতু যেমন হ্যালোজেন নিষিক্ত হাইড্রোকার্বন, কার্বন ডাইঅক্সাইড, পেট্রোলিয়াম, কৃত্রিম তেজস্ক্রিয়তা, সর্বোপরি শহরের সংলগ্ন নির্গম নালী বেয়ে আসা দূষিত তরল আবর্জনা, এগুলোই মানে সমুদ্র দূষণের প্রধান উপকরণ। এছাড়াও পারিপার্শ্বিক আবহাওয়ায় পরিবর্তন, শব্দ দূষণের সমুদ্র মানে আবহাওয়ায় মানে পারিপার্শ্বিক আবহাওয়ার পরিবর্তনও কিন্তু সমুদ্র দূষণের আরেকটি কারণ। নদীর তীরে গড়ে উঠেছে সমৃদ্ধ জনপদ শহর, প্রতিষ্ঠিত হয়েছে আধুনিক চটকল, কাপড় কল বা বিভিন্ন ধরনের কল, চিনির কল বা কয়লা ধুলাই কল, ভেষজ তেল তৈরি কল, আবার কাগজের কল, চামড়া মানে চামড়া জাতীয় কোনো কিছু করা বা চামড়া পাকা করা কারখানা ইত্যাদি। এসব কলকারখানা আবর্জনা প্রতিনিয়ত নদ নদীকে দূষিত করেছে। পুকুর খাল বিল দূষণের ফলে নালা নর্দমা ঘরবাড়ি আবর্জনা ইত্যাদি দায়ী। এ থেকেই দূষিত হয় মাটি এবং পানীয় জল। সমুদ্র, নদী, খাল বিল, পুকুরের মাছেও নানারূপ দূষণ ঘটেছে। ছড়িয়ে পড়েছে নানা রকমের সংক্রামক রোগ। মানে এই রোগের কারণে মানে এগুলো কি মাঝে মাঝে মহামারী আকার ধারণ করে, মৃত্যু এসে ছিনিয়ে নিয়ে যায় অনেক জীবন। বা এমনি করে আসলে পানি দূষণের কারণে কি হচ্ছে, বা দিনের পর দিন জনস্বাস্থ্য কি হচ্ছে, নষ্ট হচ্ছে। ঠিক আছে, এবার আমরা দেখব বায়ু দূষণের বা পরিবেশ দূষণের আরেকটি দূষণ হচ্ছে শব্দ। শব্দ কিভাবে পরিবেশকে দূষিত করছে। দেখো, শব্দ দূষণও কিন্তু এ যুগের একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানে শহরে যেহেতু শহর নগর বা শিল্পায়নের কারণে কি মানে শিল্পায়নের দিকটা বেশি গুরুত্ব দিচ্ছে মানুষ, বেশি শহরমুখী হচ্ছে, নগর কেন্দ্রিক হচ্ছে, শিল্প কারখানা গড়ে উঠেছে। আর এই কারণে দেখা যাচ্ছে আসলে এই শব্দ দূষণের মাত্রাটা মানে শহরেই সবচেয়ে বেশি। প্রতিনিয়তই সেখানে কি গাড়ি আছে, হর্ন বাজাচ্ছে, কলকারখানা বিকট আওয়াজ হচ্ছে, বাজি পটকা শব্দ হচ্ছে, হ্যাঁ, লোকজনের চিৎকার চেঁচামেচি, উৎসবের মত্ততা, মাইকে বিভিন্ন যে মানে চড়া বা কঠোর যে সুর মানে শব্দ, সব মিলেমিশে একটা ভয়ানক শব্দ দূষণ সৃষ্টির যেন একটা মহাযজ্ঞ চলছে। শব্দ দূষণের পরিণাম ভয়াবহ। এর ফলে মানুষের শ্রবণ ক্ষমতার বিলোপ ঘটে, মানসিক বিপর্যয় দেখা যায়, রক্তচাপ বেড়ে যায়, অনিদ্রা রোগের শিকার হয়, হৃদস্পন্দন বৃদ্ধি এবং স্নায়ুবুক অস্থিরতা শব্দ দূষণের একটি অন্যতম পরিণাম। শব্দের 20 থেকে 40 ডেসিবেল পর্যন্ত যে একটা মাত্রা, এটা হলো স্বাভাবিক। ঢাকায় এখন শব্দর মাত্রার পরিমাণ হচ্ছে 60 থেকে 65 ডেসিবেল, অর্থাৎ কোথাও 80 ডেসিবেলও। এবার আমরা দেখব তেজস্ক্রিয় দূষণ। যে আয়নকারী বিকিরণ শক্তির এক ক্ষমতাকারী উৎস। সায়ানাইড বা অন্যান্য বিকারকের তুলনায় এর তাপ শক্তি 10 কোটি গুণ তীব্র। পারমাণবিক যুদ্ধ, পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষার মধ্যে তেজস্ক্রিয় দূষণের বিপদ সবচেয়ে বেশি নিহিত। 1963-তে একটি মার্কিন নিউক্লিয় সাবমেরিন আটলান্টিক সাগরে হারিয়ে যায়। তা থেকে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে প্রাকৃতিক পরিবেশে। নিউক্লিয় জ্বালানি উৎপাদন কেন্দ্রের আবর্জনা তার ক্ষতিকারক ক্ষমতা নিয়ে 600 বছর টিকে থাকতে পারে। প্লুটোনিয়ামের অর্ধবায়ু 24,300 বছর এবং তার ক্ষতি করার ক্ষমতা ওই অর্ধবায়ু কয়েক গুণ সময় পর্যন্ত বজায় থাকে। আর এইসব কারণে কি হচ্ছে, তেজস্ক্রিয়ভাবে দূষিত হচ্ছে বা তেজস্ক্রিয় দূষণের বিপদ অনেক বেশি। পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষার মধ্যে এগুলো তেজস্ক্রিয় দূষণটাই সবচেয়ে বেশি। এবার আমরা দেখবো এই যে দূষণগুলো হয়েছে, তো এই দূষণ নিয়ে তো আসলে বসে থাকা যাবে না, তাই না? কিছু না কিছু কোনোভাবে এটা প্রতিরোধেরও বা প্রতিকারেরও চিন্তা করতে হবে। তাহলে এখন দেখো যে কিভাবে এটাকে প্রতিকার করা যায়।
পরিবেশ দূষণের জন্য আসলে কতগুলো পদক্ষেপ গ্রহণ করতে হবে, কারণ এই যে দূষণের ভয়াবহ পরিণাম, এই পরিণামের কথা ভেবে বিশ্বের সভ্য মানুষ আজ আতঙ্কিত। কি উপায়ে এই ভয়ঙ্কর সমস্যার মোকাবেলা করা সম্ভব তা নিয়ে ভাবনা বা পরিকল্পনার শেষ নেই। পরিবেশ দূষণের ভয়াবহতা সম্পর্কে আসলে গণ সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। দেশের মোট আয়তনের ন্যূনতম 50% এলাকায় বনায়ন করতে হবে। বর্তমানে জ্বালানি পরিবর্তন করে বাতাস, সৌর ও পানি বিদ্যুতের মতো পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির প্রচলন করতে হবে। আর বনভূমি যেভাবে উজাড় হচ্ছে, এই ভূমিক্ষয় রোধ করতে হবে। বায়ু দূষণের প্রতিকারের জন্য গ্রহণ করা হয়েছে কলকারখানায় দহন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে নির্গত দূষকের পরিমাণ কমানোর ব্যবস্থা। আর চেষ্টা চলছে নির্দিষ্ট এলাকায় যাতে দূষণের প্রভাব ঘনীভূত না হয়, তার জন্য দূষকগুলোকে আরও বড় এলাকা জুড়ে ছড়িয়ে দেওয়া। চেষ্টা চলছে দহনে উৎপন্ন গ্যাসে অতিরিক্ত কোনো পদার্থ মিশিয়ে দেওয়ার, যাতে নির্গত হওয়ার আগেই কোনো দূষক অপসারিত হতে পারে। তাছাড়াও গ্রহণ করা হয়েছে বৃক্ষরোপণ পরিকল্পনা, যেখানে দূষণ প্রতিরোধী উদ্ভিদের ব্যবহার খুবই জরুরি। বিশেষ করে সমুদ্র দূষণের প্রতিকারের জন্য প্রয়োজন বিভিন্ন উপদ্বীপ এবং উপকূল অঞ্চলে সমুদ্র দূষণের পরিমাণ নিয়মিত পরিমাপ করা প্রয়োজন। সেসব এলাকায় দূষণরোধী বিধিনিষেধ কার্যকর করা। দূষিত পানিকে পানযোগ্য করে তুলতে উপযুক্ত পরিস্রাবন দরকার। শব্দ দূষণের কুপ্রভাব কমানোর প্রধান উপায় হলো কানে তুলো কিংবা শব্দ বিরোধী কক্ষের ব্যবহার। প্রযুক্তিবিদ্যার সাম্প্রতিক অগ্রগতিতে এমন কতগুলো পদ্ধতির উদ্ভাবন হয়েছে, যাতে পরমাণু চুল্লির আবর্জনা নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। এর ফলে নিউক্লিয় বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশে কোনো তেজস্ক্রিয়তা আর থাকবে না। অর্থাৎ এছাড়াও জনসংখ্যা বৃদ্ধির হার রোধ বা শিক্ষার হার বাড়ানো, যে কোনো পরিকল্পনার পূর্বে পরিবেশগত প্রভাব বিবেচনা করা, উপকূলীয় বাঁধ নির্মাণ এবং বাঁধের পাশে বনায়ন করাও দরকার। তাহলে কি পরিবেশ দূষণ রোধ করা যাবে বা কিছুটা প্রতিকার হবে। তো শিক্ষার্থীরা, এবারে আমরা একটু মন্তব্য যাই বা উপসংহারে যাই। আশা করি এই যে দূষণগুলো কিভাবে হয়, কিভাবে রোধ করা যায় তোমরা বুঝতে পেরেছ। যে পরিবেশ দূষণ সমস্যা নিয়ে আজ সকল দেশই কিন্তু চিন্তিত, সারা বিশ্বেই এটা নিয়ে চিন্তিত। মানব সভ্যতার অস্তিত্বই আজ এক সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। তাই 1972 সালে মানুষের পরিবেশ নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের অধিবেশন হয় স্টকহোমে। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছে 12 দিন ব্যাপী ধরিত্রী সম্মেলন। বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রতি বছরই 5 জুন বিশ্ব পরিবেশ দিবস রূপে পালিত হচ্ছে। আজ পরিবেশ দূষণ মানব সভ্যতার এক ভয়ঙ্কর বিপদ। তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি নিরাপদ একটি পৃথিবী গড়ে তুলতে হয়, সেই পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে যে কোনো মূল্যে পরিবেশের দূষণ রোধ করা প্রয়োজন। সেই সঙ্গে ভবিষ্যৎ যে উন্নয়ন পরিকল্পনা নীতি কর্মসূচির মধ্যে থাকতে হবে বিরল সম্পদ রক্ষার জন্য বিকল্প উপায় উদ্ভাবন এবং পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ নতুন প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহার। আর আমাদের অস্তিত্বের জন্যই পরিবেশ রোধে সকলকে আসলে এই পরিবেশ দূষণ রোধে এগিয়ে আসতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই যে প্রবন্ধ রচনাটি তোমরা বুঝতে পেরেছ, বা এভাবে লিখলে মনে হয় যে যদি এইভাবে লিখো তাহলে রচনাটা অনেক সুন্দর হবে, বা তোমরা এর সঙ্গে আরো কিছু তথ্য যোগ করে দিতে পারো। তো আমি এই পরিবেশ দূষণ রচনাটি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিলাম, এই রচনাটি তোমরা বাড়ির কাজ হিসাবে লিখে ফেলবে। তো আজকের আলোচনা এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।